নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সিটিভিএন এ। দেখছেন হেলথলাইন, সঙ্গে আমি রয়েছি পায়েল। আপনারা জানেন সুস্থ থাকার একমাত্র ঠিকানা হেলথলাইন, যেখানে আমাদের বিভিন্ন শরীরের সমস্যা যা খুবই কমন, কিন্তু আমরা তার সমাধান খুঁজে পাই না বা খোঁজার চেষ্টা করি না, কারণ খুব হালকাভাবে নিই। সেই সব সমস্যার সমাধানের কথা আমরা আলোচনা করি। আমাদের সঙ্গে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি এই সমস্যা সমাধান নিয়ে কথা বলেন। আজকের আলোচনার বিষয়টা আপনার আমার দৈনন্দিন জীবনের সাথে খুবই প্রাসঙ্গিক। বর্ষাকালটা আমাদের অনেকেরই খুব পছন্দের একটা সিজন। তবে পছন্দের হলে কি হবে, ভোগান্তিও রয়েছে। কারণ বর্ষাকালে আমরা জানি রোগ সংক্রমণের যে হার তা অনেকটা বেড়ে যায়, এবং সমস্ত বয়সী যারা রয়েছেন, শিশু থেকে শুরু করে মধ্যবয়স্ক কিংবা প্রাপ্তবয়স্ক, সবারই সর্দি, কাশি, ঠান্ডা লাগা এবং আরও নানা সমস্যা তৈরি হয়। সেখান থেকে সতর্ক থাকবেন কিভাবে, এবং শুধুমাত্র আপনার পছন্দের সিজন বর্ষাকালটাকে এনজয় করবেন কিভাবে, তাই নিয়েই কথা বলবো। আমাদের সাথে আজ রয়েছেন অভিজিৎ চৌধুরী। তিনি মেডিকেল কলেজের প্রাক্তনী, আমাদের সাথে আজ উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাই, আর অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ উপস্থিত থাকার জন্য। বিশেষজ্ঞ চিকিৎসক অভিজিৎ চৌধুরী, তার সাথেই আজ কথা বলবো। প্রথম প্রশ্ন যেটা জিজ্ঞেস করবো, যেটা আমি প্রথমেই বললাম, বর্ষাকাল আমাদের অনেকেরই পছন্দের, তবে যেই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় তার জন্য মনে হয় যে না, এই সিজনটা যদি স্কিপ করে চলে যাওয়া যেত তাহলে হয়তো ভালো হতো। তো তার মধ্যে মেনলি কি কি সমস্যা ধরা পড়ে? উপস্থিত দর্শকদের প্রত্যেককে আমার প্রীতীয় শুভেচ্ছা। প্রথমেই বলে রাখি, আমি চেষ্টা করব পুরোটা বাংলায় বলবার, কিন্তু সব কিছু তো এই অ্যালোপ্যাথিক চিকিৎসায় বাংলায় বলা সম্ভব নয়, কারণ পুরোটাই ল্যাটিন ভাষায় এটা করা। তবু প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব। প্রথমে বলে রাখি যে গ্রীষ্মকালীন সমস্যা নিয়ে এর আগে আলোচনা হয়ে গেছে, কিন্তু আমরা কেউ চট করে বর্ষাকালীন সতর্কতা কি নেওয়া উচিত, কি সমস্যা আসতে পারে, এটা নিয়ে খুব একটা আলোচনাও আমরা করিনি, আর ওয়াকিবহালও হয়তো হওয়াও হয়নি, এই আর কি অবস্থা। প্রথমে বলে রাখি যে বর্ষাকালটা 6 ঋতুর মধ্যে দ্বিতীয় ঋতু, আর এখনকার যা আবহাওয়া যা চলছে তাতে ওই গ্রীষ্ম বর্ষার কয়েকদিনের শীত এটাই একমাত্র বোঝা যায়, আর বাকিগুলো বেশিরভাগই ওই বইয়ের পাতায়। তো যাই হোক, সেই বর্ষাকাল নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে বর্ষাকালে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে, আমাদের ছেলেবেলায় আমরা ছেলে মেয়ে নির্বিশেষে ওই স্কুল থেকে ফেরার দিনগুলো, যখন ওই ভিজে ভিজে ফেরা, মাথায় ছাতা রয়েছে সেটা তো বাবা মা বলে দিয়েছে, চিৎকার চেঁচামেচি বকাঝকা সব কিছুই চলছে, কিন্তু তবু ওই বন্ধুদের সাথে একসাথে ওই ভিজে ফেরাটা একটা বিশেষ আনন্দ। কিন্তু ওই যে একটা কথা আছে না, আনন্দের পরে ঠিক উল্টোটা হয় নিরানন্দ। বাড়িতে এসেই প্রথমে তো মায়ের কিংবা ঠাকুমার সেটা একটা বকাঝকা, সেটাও গেলই। ওই মা হয়তো টেনে জামাটা খুলছে, ভিজে জামা, বাথরুমে যেতে হবে, ঠিক 2-3 মিনিটের মধ্যেই হাঁচি শুরু হয়ে গেল। ব্যাস শুরু হলো বর্ষার সেই যে আনন্দের যে আতিশয্য, সেটা নিরানন্দের প্রকোপে ব্যাস শুরু হয়ে গেল খেলা। তাহলে কি দাঁড়ালো? বৃষ্টিতে ভেজা। আবারও বলছি, এই বৃষ্টিতে ভেজা আপাতভাবে খুবই আনন্দের, কিন্তু মনে রাখবেন বৃষ্টিতে ভিজলে পরে চট করে বাড়িতে গিয়ে জামা কাপড়টা ছেড়ে ফেলতে হবে, আর পাখার তলায় দয়া করে বসবেন না। পাখার তলায় না বসে একটুখানি গাটা মুছে নিন, মুছে নিয়ে তারপর ঈষদুষ্ণ গরম জলে স্নান করে নিন পুরো। তাহলে কিন্তু চট করে এই হাঁচি কাশি এগুলোর থেকে কিন্তু বাঁচোয়া, তথাকথিত যে অ্যালার্জির ব্যাপারটা আসে সেটা থেকে কিন্তু কিছুটা রক্ষা পাওয়া যাবে। তারপরে ওই বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে একটু গরম দুধ চা যা খুশি নয় খেলেন, কিন্তু মনে রাখবেন
এসে কিন্তু স্নানটা করে নিতে হবে। অনেকে চট করে মাথাটা মুছে নিল, গাটা, না, সেটা ঠিক হলো না। তার কারণ হচ্ছে ওই বৃষ্টির জলের মধ্যে কিছু অ্যাসিড একটা মিশ্রিত থাকে, সেটাই কিন্তু ক্ষতিকারক হয়ে যায়। এটা গেল প্রথম। দ্বিতীয়, অনেকে এই বর্ষাকালে বাধা সর্দি কাশি, একদম বাধা। আমাদের ক্লিনিক এবং হাসপাতাল যেখানেই যান, বড়রাও আসছে, ছোটরাও আসছে, মায়েরাও আসছে, এসেই প্রথম, ডাক্তারবাবু এই তো নাক দিয়ে জল পড়া শুরু হলো, ব্যাস সর্দি কাশি। মনে রাখবেন, যাদের সর্দি কাশির ধাত আছে তারা একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। তার কারণ, চেষ্টা করুন যাতে সর্দি কাশিটা এড়িয়ে চলা যায়। এই সর্দি কাশি এড়িয়ে যাওয়ার অনেকগুলো কারণও, এই সর্দি কাশি হওয়ার, আমি উল্টোটা বললাম, ভুল বললাম, সর্দি কাশি হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা তো গেল ভেজা, 2 নম্বর ঠান্ডা হাওয়া। অনেকে চট করে ঠিক সয় না। আপনি মোটামুটি সাধারণ ঘরের মধ্যে যে টেম্পারেচারটা রয়েছে তাতে আপনি রয়েছেন, এবার বাইরে বেরোলেন, একটা ঠান্ডা হাওয়া লেগে গেল। চেষ্টা করবেন নিজেকে সতর্ক রাখতে। আর ওই অনেকের, বহু লোকের দেখেছি বর্ষায় ভিজে টিজে এসে গরম লাগছে, এসিটা চালিয়ে দিল, দিয়ে বসে পড়ল। এই যে কি মারাত্মক হলো সে আর কহতব্য নয়। ঠান্ডা আপনি নিজে ডেকে নিয়ে এলেন। কাজে এগুলো মাথায় রাখতে হবে। কাজে সর্দি কাশির ব্যাপারটা এখানটায় মাথায় রাখুন। আর তৃতীয়ত হচ্ছে, এই সময় দেখা যায়, এই সময় কি বেশ আগের থেকে ওই ডাস্ট অ্যালার্জি যাদের থাকে, কিংবা পোলেন গ্রেনস যাদের, এই ফুলের রেণু যাদের থাকে, যারা একটু গ্রামের দিকে থাকেন কিংবা শহরাঞ্চলে থাকেন, তাদের দেখা যায় এই সময় একটা বিশেষ প্রবণতা দেখা যায়। মনে রাখবেন, এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের সচেতনতা বাড়াবার জন্য বলছি। যদি মনে হয় তাহলে ডাস্ট অ্যালার্জি কিংবা এগুলো থেকে রোধ করবার জন্য নিজেকে মাস্ক ব্যবহার করুন, অনেক উপকার পাবেন। আর তৃতীয়ত আর চতুর্থত হচ্ছে, যাদের পেটস আছে, অর্থাৎ পোষা জীবজন্তু আছে, বিশেষ করে কুকুর, আর যেসব কুকুর বিশেষ করে লোম আছে, তার থেকে কিন্তু যথেষ্ট সাবধান থাকবেন। কারণ প্রত্যেক কুকুর, যাদের অল্প লোম থাকুক আর বেশি লোম থাকুক, লোম তারা ঝাড়বেই। এবং অনেকে এই সময়, সেটা সারা বছর, কিন্তু যেহেতু সারা বছরই হয়, তবু বর্ষাকালের যখন আলোচনা হচ্ছে তার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি যে এই কুকুরের লোম, বেড়ালের লোম, কিংবা অন্য যেসব পশু পাখি আছে তাদের যারা পুষছেন, একটু সতর্ক থাকবেন। লোম কিন্তু এই নিঃশ্বাসের সাথে গিয়ে বেশ অ্যালার্জি এবং বেশ কষ্টদায়ক হয়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে। একদমই, প্রায় সব কথাই বলে দিলেন। একেবারে সচেতনতা যাতে অবলম্বন করা যায় সেই প্রত্যেকটা টিপস ডাক্তারবাবু দিয়ে রাখলেন। তার সাথে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, বর্ষাকাল আমরা কিভাবে উপভোগ করব তার মধ্যেই কিন্তু, ওনার কথার মধ্যে কিন্তু আমরা পেয়ে গেলাম যে আপনারা বৃষ্টিতে ভিজতে পারেন, কিন্তু ভেজার পর কি কি করবেন না বা কি কি করা উচিত সেটা আমরা জানতে পারলাম। এবার আমি যেটা জানবো যে কোন বয়সী মানুষ, প্রথমত তো সবার মধ্যেই সমস্যা দেখা দিচ্ছে, তার মধ্যেও সবচেয়ে বেশি কাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়? বিশেষ করে বয়স নির্বিশেষে এবং লিঙ্গ ভেদ নির্বিশেষে, স্ত্রী পুরুষ যাই বলুন না কেন, এই বর্ষাকাল আর সাথে শীতকালটা নিয়ে আলোচনা করছি না। বর্ষাকালে এই যাদের হাঁপানির রোগ আছে, শয়ে শয়ে হাসপাতালে আসছে, হাঁপানির প্রকোপ থেকে মুক্তি পেতে নিজেকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যে ওই হাঁপানিটা যে আপনার হচ্ছে, সেটা কিন্তু প্রায় জীবন মরণ সমস্যা হয়ে যায় যখন টান ওঠে। দেখেছি, চিকিৎসাও করা হয়েছে। কিন্তু একটা কথা চিরকাল আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ঠিক আছে?
তা সেখানে আপনি এই সতর্কতাটা নিন। বর্ষাকালে আপনি হাঁপানি যদি থেকে থাকে, তো বর্ষাকালে কিভাবে চললে পরে আপনার সুবিধা মতো এই হাঁপানিটাকে আটকানো যায়। দরকার হলে ছাতা ব্যবহার করুন, সবসময় রেনকোট ব্যবহার করুন, ওয়াটারপ্রুফ ব্যবহার করুন, কিংবা মাস্ক ব্যবহার করুন। জলে ভিজবেন না। যদি মনে করেন যেখানে জল জমে আছে, ওই রাবার বুট ইউজ করুন, গামবুট ইউজ করুন। আর যারা গাড়িতে যাতায়াত করতে পারছেন সেই সতর্কতা নিন। কিন্তু মনে রাখবেন, যারা হাঁপানি আছে তাদের জন্যই বিশেষত বলছি, এই বর্ষাকালে কিন্তু সাংঘাতিক অবস্থা দাঁড়ায়। কাজে এই সতর্কতা নেবেন। আর ভিজে কাপড়ে, ধরুন বৃষ্টিতে ভিজে গেছেন, ভিজে কাপড়ে বেশিক্ষণ থাকবার চেষ্টা করবেন না। যতটা পারবেন তাড়াতাড়ি গিয়ে কাপড়টা ছেড়ে ফেলুন। ওই গায়ে শুকিয়ে নিলাম, হয়ে গেল, সেটা কিন্তু করবেন না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাতেই যদি এখন যাই, তাহলে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করব। বর্ষাকালে একটা নিজস্ব একটা সাউন্ড আছে। বাইরে আমরা যখন ঘরে থাকি, বাইরে বেশ ঝড়ো ঝড়ো শব্দ হয়ে বৃষ্টিটা পড়ে, আর বাড়ির ভেতরে খুক খুক কিংবা সর্দি টানার শব্দ, এই দুটো শব্দ মিলেমিশে বর্ষাকাল বলতেই পারি। কিন্তু এর মধ্যে আমাদের ইমিউনিটি বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ইমিউনিটি পাওয়ার যদি কারোর বেশি থাকে, তাহলে চট করে হয়তো ঠান্ডাটা একেবারেই লেগে যায় না। যে সমস্যাগুলোর কথা ডাক্তারবাবু আমাদের বলছেন, তা থেকে অনেকটা দেরিতে হয় বা বেঁচে যাওয়া যায়। তো এবার জানতে চাইবো যে বৃষ্টিকাল বা বর্ষাকাল ঢোকার আগে আমাদের রুটিনটা কেমন হলে এই যে ইমিউনিটি পাওয়ারটা, যা বর্ষাকালে আমাদের এই সমস্ত রোগ সংক্রমণ থেকে অনেকটা বাঁচিয়ে রাখে, সেটা রুটিনটা কি হওয়া উচিত? ইমিউনিটি, গাল ভরা শব্দ, বেশ শুনতে ভালো লাগে ইংরেজি শব্দ, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই ইমিউনিটি সম্পর্কে খুব একটা ধারণা নেই। আর এই প্রোগ্রামটা ইমিউনিটি নিয়ে বলার মতো প্রোগ্রামও নয়, তবু সংক্ষেপে বলছি। ইমিউনিটি কিন্তু এমন একটা জিনিস, ওই দোকানে কিনতে কিন্তু পাওয়া যায় না। ওটা আপনাকে কিছুটা চর্চা করে আর কিছুটা আপনার মানসিকতার জোরে ওটা কিন্তু নিজেকে তৈরি করতে হয়। ওটা আপনার শারীরিক বৈশিষ্ট্য, যেমন চারিত্রিক বৈশিষ্ট্য, ওটা তেমনি শারীরিক বৈশিষ্ট্য। বর্ষাকাল আসার আগে কিছু কিছু যেমন জিনিস আপনাকে করতে হবে। আগে 2-3টে বলে দিয়েছি। ওই যে বৃষ্টিতে ভেজা, স্কুল থেকে ফেরার সময় আমরা সকলেই ভিজেছি, সকলেই খেলেছি, কিন্তু আবার ওই 2-3 দিনের জন্য সর্দি কাশি জ্বরে সেটাও করেছি। তো এটা কিন্তু মনে রাখতে হবে যে ওই ইমিউনিটি, যে শারীরিক সক্ষমতা, ভেতরে যে প্রতিরোধ ক্ষমতাটা, ওটা কিন্তু আপনার শরীরের শারীরিক বৈশিষ্ট্য, ওটা কিন্তু নিজেকে তৈরি করতে হয়। কীরকম? যেমন ভিজলাম না আর মাস্ক ব্যবহার করলাম। আর আরেকটা বড় দিক বাদ চলে গেছে, সেটা এখন বলবো, সেটা খাওয়া দাওয়ার ব্যাপার। বর্ষাকালে দেখেছি পেটের রোগটা ভীষণ বেশি হয়। কেন হয়? প্রশ্ন আছে, উত্তরও আছে। প্রশ্নটা হচ্ছে যে কেন হচ্ছে এত বেশি পেটের রোগ? বর্ষাকালে এমনিতেই আমি অন্তত আমার সকলকে, দর্শকবৃন্দ, আমার রোগী প্রত্যেকেই বলি, জল থেকে সাবধান। জল আমাদের যেমন প্রাণদায়ী জিনিস, জল তেমনি প্রাণহানিকর জিনিসও হতে পারে। এটা মনে রাখতে হবে, কারণ জলে অনেক বীজাণু আছে এবং বর্ষাকালে তারা একেবারে থই থই করে বেড়ে ওঠে। তার কারণ এই যে যত নোংরা ড্রেন যাচ্ছে, জল জমে যাচ্ছে, অনেক সময় এই খাবার জলের যে পাইপলাইনটা, সেটাও সয়েলড হয়ে যায়, কন্টাক্টে চলে আসে, বীজাণু যুক্ত হয়ে পড়ে। আর যেখানে সেখানে সেই জল আমরা খাই, জল পান করে এবার সেই বীজাণুটা নিজের শরীরে নেই। কাজে মনে রাখতে হবে জল থেকে সাবধান। 2 নম্বর, খাবার দাবার। এই বাইরের খাবার প্রবণতাটা একটু কমালে ভালো। এবার আপনি বলতেই পারেন, কিংবা হয়তো দর্শকের মধ্যে ওই বাইরের খাবারের হয়তো দোকানেই বসে আছে, সে হয়তো আমাকে গালমন্দ করতে পারে, কিন্তু ভাই কিছু উপায় নেই। একটু
স্ট্যাটিস্টিক্স দেখলে পরে, একটু ইতিহাস ঘাটলে পরে বোঝা যাবে যে আগেকার দিনে আমাদের মা, ঠাকুমা, পিসিমা ওদের হাতের রান্না খেয়ে কিন্তু ওই প্রজন্মটা, তারপরের প্রজন্মটা, আমাদেরও ছেলেবেলা কেটে গেছে, এত কিন্তু মানে রোগের মানে দেখা যেত না। তাহলে কি ওরা কি অবৈজ্ঞানিক কিছু করতো না? অবৈজ্ঞানিক কিছু করতো না। আজও ওটা প্রচলিত যে ওরা যতটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে রান্নাবাড়িটা করে আমাদের কাছে পরিবেশন করে, বাড়ির রান্না সম্পর্কেও আমি একই কথা বলবো, সেটা অবশ্যম্ভাবী স্বাস্থ্যকর। কিন্তু বাইরের যে রান্না, সেটাকে আমি অতটা ভরসা করতে পারি না। এইখানটায় তফাৎ। কাজে রাগারাগি করে লাভ নেই। আমি বলবো বাইরের খাওয়া থেকে একটু সাবধান। দ্বিতীয়ত, কাটা ফল ভীষণ মারাত্মক। সে যে কালেই খান না কেন, বর্ষাকালে ফলগুলো এরকম সাজিয়ে রাখে, কাটা ফল। এবার আমাকে অনেকে প্রশ্ন করেছে, ডাক্তারবাবু কাটা ফল আমার সামনেই তো কেটে দিচ্ছে, তাহলে কি অসুবিধা কি? হ্যাঁ ঠিক ভাই, আমার সামনেই কাটা ফলটা কেটে দিল, কিন্তু যে পরিবেশ, যে খোলা আবহাওয়া তার মাঝখানে ফেলে দিল, ধুলো বালি সমস্ত লাগলো, তোমার সামনেই করছে, সেটা থেকে তোমার নিস্তার পাওয়ার রাস্তাটা আমাকে একটু বলে দিতে পারো? চুপ, উত্তর নেই। কাজে আপনি ফল খান, ফল খাওয়া ভীষণ জরুরি। বর্ষাকালে নিশ্চয় ফল খাবেন, ফল নিশ্চয় জরুরি, খাবারে একটা তো পোর্শন রাখতেই হবে, কিন্তু সেটা ওই বাইরে ওই কাটা ফল নয়, বাড়িতে নিয়ে আসুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে খান, কোনো অসুবিধা নেই। কাজে ফলের একটা ব্যাপার আছে। আর 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, বর্ষাকালে নিজেকে যেমন গরমকালে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, বর্ষাকালেও ততোধিক পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখতে হবে। কারণ বর্ষাকালে একটু ছত্রাক ধরনের রোগের একটু ঘটনাটা বেশি ঘটে, আর চামড়ার রোগটাও যেন চর্চা করে বাড়ে একটু। এই হয়ে গেল কি করে ইমিউনিটি পাওয়ার বাড়াবেন। যদিও এই তথ্য খুবই বিরল, কারণ প্রথমেই ডাক্তারবাবু যেটা বললেন যে ইমিউনিটি বাজারে কিনতে পাওয়া যায় না, তাই আপনাকেই বাড়াতে হবে। আর কিভাবে কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন সবই শুনলাম। এবার যাব, এই যে একটু আগে আপনি একটা কথা বললেন যে বাড়ির মা মাসিমার টোটকা, এটা নিয়ে বলবো। কারণ বৃষ্টি হলেই একটু আমাদের মনে হয় যে খাওয়া দাওয়াটা ঠিক করি, কিংবা একটু গরম গরম কিছু খাই, সেসব তো নয় চলেই। আরেকটা বিষয়, ঠান্ডা লাগলে বা সমস্যাগুলো হলে আমরা মুড়ি মুড়কির মতো ওষুধ খেতে শুরু করি। তখন বাড়িতে বলে যে ওষুধ খেতে হবে না, একটু চা, ভেষজ কিছু জিনিস দিয়ে চা বা কাড়া এই ধরনের কিছু মা কিংবা ঠাকুমারা বানিয়ে দেন। আর এটাও দেখেছি আমাদেরকে বলতে যে বাইরে যাওয়ার আগে যখন বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে বেরোলেও বলে মুখের মধ্যে একটা লবঙ্গ রেখে দিতে, দাঁতের মধ্যে চেপে। তো এই ভেষজ জিনিসগুলো, আয়ুর্বেদিক জিনিসগুলো কতটা জরুরি মুড়ি মুড়কির মতো দোকানের ওষুধ খাওয়াচ্ছি আর কি? প্রথমত বলবো, ওই মুড়ি মুড়কির মতো দোকানের যে ওষুধ খাওয়াটা, সেটা আমি কোনো সময়ই বলবো না। ওষুধ খেতে হলে আমি বলবো চিকিৎসকের পরামর্শ নিয়ে। ওই বাড়িতে ঢুকলাম, ওই আমার বন্ধুর বোনের শ্বশুরের কি হয়েছিল, সেই ওষুধটা খেয়েছিল, তাহলে তুইও খা, এটা একদম সব কম বেশি সব বাড়িতে। এবং তারপরে পাড়ার ওই পাশের বাড়ির ওই কাকিমা জেঠিমা চলে এলেও বাবা, তার আবার চেনা পরিচিত বান্ধবীর কোন কার কি হয়েছিল, সে ওষুধ খেয়েছিল, সেটা খা। এই খেয়ে দেখা যায় হিতে বিপরীত হয়, কাজের থেকে অকাজটা হয়। যেটা হয়তো আমার একটা কথা বলছি, 5-এ সেরে যেত, দেখা গেছে যে 50 পর্যন্ত চলে গেছে। তাই ওটা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ নিন, সেটা যত ছোট রোগই হোক আর বড় রোগ হোক, যাই হোক। কাজে নিজে ডাক্তারিটা করা কখনোই বলবো না। দ্বিতীয় যেটা বললে তুমি, ভেষজ ব্যাপার, আমি
আধুনিক অ্যালোপ্যাথ চিকিৎসার ডাক্তার, কাজেই সেটা সম্পর্কে বলতে পারবো। ভেষজ মানে আয়ুর্বেদ যে ডাক্তারি, সেটা সম্পর্কে আমার জ্ঞানও নেই। কারণ কারো সম্পর্কে কিছু বলতে গেলে, খারাপ কিছু বলতে গেলেও তাকে জানতে হয়। আয়ুর্বেদটা একটা রীতিমতো পড়াশোনার ব্যাপার। কিন্তু হ্যাঁ, বলতে দ্বিধা নেই, এই আয়ুর্বেদ বলো, ভেষজ বলো, এই ব্যাপারগুলো কিন্তু আমিও দেখেছি। আমার ছোটবেলাতেও আমার মা ঠাকুমা তারাও এই ভেষজ টোটকা দিয়েছে, তাতে সেরেও গেছে। কিন্তু যদি বলো যে কি করে হলো, সেটা আমি বলতে পারবো না, কারণ আমার সে জ্ঞান নেই। যদি মনে হয় বাড়িতে কারো ঠাকুমা কিংবা দিদিমা কিংবা মা এরা রয়েছে, পিসিমা রয়েছে, যথেষ্ট অভিজ্ঞ, যথেষ্ট বয়স্ক, তাদের কথায় যদি বিশ্বাস যদি থাকে, নিজে দায়িত্বে সেটা গ্রহণ করা যেতে পারে। তার জন্য কিন্তু অন্য কোনো কেউ দায়ভার নেবে না। এই ব্যাপারটা আমি এইখানটা এটাই বলবো। এবার আসি সবচেয়ে চিন্তার বিষয় যেটা হয়, যে বাড়িতে যদি ছোট ছোট শিশু থাকে, তাদেরকে প্রথমত ধরে বেঁধে রাখা যায় না। বৃষ্টি দেখলেই, এই দুদিন আগেই জল জমেছিল রাস্তায়, তো তারা রীতিমতো নেমে পড়েছে ফুটবল নিয়ে, যেখানে জল সেখানেই তারা এই বর্ষাকালে। তো তাদেরকে ধরে রাখা, বেঁধে রাখা যথেষ্ট মুশকিল। কিন্তু কি করা যেতে পারে, তাদের জন্য সতর্কতা কতটা অবলম্বন করা যেতে পারে? বাচ্চারা খেলাধুলো করবে, এটাই স্বাভাবিক। আর বৃষ্টি পড়ছে, বল নিয়ে নামবে, এটাও স্বাভাবিক। আর বৃষ্টি পড়ছে, বাচ্চারা, আমাদেরও সে বয়সটা বেরিয়ে এসেছি অনেক কাল আগে। আমরাও বৃষ্টি পড়লে ওই মা হয়তো দুপুরে একটু ঘুমোচ্ছে, ঠাকুমা হয়তো একটু অন্য ঘরে রয়েছে, এই চোখের আড়াল করে একটু নেমে গেলাম বারান্দায়, গিয়ে জলটা জমেছে ওই নৌকো বানিয়ে নৌকো ছাড়বার অছিলায় পাটা একটু ডুবিয়ে নিলাম। এটা আমরাও করেছি। কিন্তু কেন জানি না এখনকার দিনের বাচ্চারা, দেখতে পাচ্ছি সেটা হয়তো বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপার হতে পারে, খাবারের ব্যাপার হতে পারে, অনেক কিছুর জন্যই তাদের ওই ইমিউনিটি কথাটা বললে না, যেন অনেক কম। তারা চট করে অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। কাজেই বাচ্চাকে কি করে শাসনে রাখা যাবে, আর কি করে ট্রেনিং দিয়ে কি করে আটকে রাখা যাবে, তার ওই চিকিৎসা, তার টোটকাটা একমাত্রই তার মা ঠাকুমা তারাই জানে। ওটা কোনো ডাক্তার বলে দিতে পারে না। যে কারণ এটা তো খুব স্বাভাবিক যে বাইরে বৃষ্টি পড়ছে, খুব লোভনীয়। কারণ ওই দুটো বাড়ির পরে ওই ছেলেটা, ওর বয়সী, ওর বন্ধু, সে বল নিয়ে নেমে পড়েছে, আর আমি ছটফট করছি। এটা তো খুব স্বাভাবিক। তো তাকে আমার আটকানো, সেই পথটা একমাত্র তার মা ঠাকুমা পিসিমা তারাই ভালো বলতে পারবে কি করে আটকাবো। কিন্তু তাই বলে আমি আবারও বলবো, দয়া করে বাচ্চাদের ওই মারধর করে ওটা কিন্তু করবেন না। যদি আপনি বাচ্চাকে সঠিক ট্রেনিং দিয়ে যদি করেন, আপনার মুখের কথা আর আপনার চোখের ভাষা, ওটাই যথেষ্ট বাচ্চাদের পক্ষে, তার বিষয়ে কিছু লাগে না। তাহলে ভিজে কাদা হয়ে আসার পর যা যা বললেন। আর যদি নেহাত তারা একদম বেরিয়ে পড়েছে, তারা তো ভিজে গেছেই, কাদা মাখামাখি, পরিষ্কার জামা কাপড় যত তাড়াতাড়ি সম্ভব পাল্টাতে হবে। পাখার হাওয়ায় একদম না, এসি একদম না। গা হাত পা ভালো করে মুছিয়ে একটুখানি বসে, একটুখানি বলতে 2-3 মিনিট একটু বিশ্রাম নিয়েই তাকে পরিষ্কারভাবে গরম জলে স্নান করানো, পুরোপুরি স্নান করে ফ্রেশ হয়ে আসা, তারপরে তাকে গরম কিছু একটু খাইয়ে দেবেন। তাতেই দেখবেন অনেকটা উপকৃত হবেন। আর এই প্রসঙ্গে বলে রাখি, বর্ষাকালে বিশেষ করে, যদি এটা অফ সিজন, এটা আমার মা ঠাকুমাকে দেখেছি, নিজেও যে করি না তা নয়, সেটা হচ্ছে আমলকি। আমলকি, এটার মধ্যে একটা সায়েন্স আছে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যেটা ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে, এবং এই সর্দি কাশি থেকে বাঁচানোর জন্য এই ভিটামিন সিটা ভীষণ দরকার। অনেকে মুড়ি মুরগির মতো বাজারে গিয়ে ওই ভিটামিন সি ট্যাবলেট খাচ্ছে, আমি নামগুলো বলছি না। কিন্তু বলে রাখি, টক জাতীয় জিনিস
প্রচুর পরিমাণে নেবেন, খাওয়ারের মধ্যে যেন থাকে, বিশেষ করে এই আমলকি আচারে তো রয়েছে। এবার একটু আগেই আমরা শুনলাম বৃষ্টিতে রোগ সংক্রমণটা বেশি হয়, তার একটা কারণ যে আমাদের জলবাহিত রোগগুলো চারিদিকে ওই জীবাণুটা ছড়িয়ে থাকে, আর জল যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের সংস্পর্শে চলে আসে, তো সেই থেকেই জলবাহিত সমস্যাগুলো আমাদের মধ্যে দেখা যায়, যেমন পেট খারাপ বা অন্যান্য সবকিছুই। তার মধ্যে তাহলে আমরা যখন জলটা খাচ্ছি, সব ক্ষেত্রে কি চেষ্টা করা উচিত যে জলটা ফুটিয়ে খাওয়ার? এই প্রসঙ্গে বলে রাখি, আজকাল তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের জল পরিশোধক মেশিন রেখেছে, করতে পারেন, নিতে পারেন, কম বেশি সকলের বাড়িতেই আছে, এবং আমি মনে করি লাগানো ভালো। কিন্তু তাতে যে পুরো শতকরা 100 ভাগই যে শুদ্ধ পানীয় নিচ্ছেন তা কিন্তু নয়, কারণ তারও একটা হিসেব আছে। একটা পানীয় জলে কতটা বীজাণু থাকতে পারে সেটা সহ্য সীমার মধ্যে থাকে, তার একটা হিসাব আছে। এটা সেই অনুষ্ঠান নয়, তার জন্য আমি বলছি না। কিন্তু যাদের ওই ধরনের মেশিন নেই তারা কি করবে? জলটা ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিয়েই খেয়ে নিলে হবে না, ফুটিয়ে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে একটা পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে নিতে হবে জলটা। সেই জলটা পরিশুদ্ধ জল হলো, সেই জলটা খেতে হবে, তবে কিন্তু মোটামুটি ঠিকঠাক। আর একটা কথা বলবো, যেখানে সেখানে দয়া করে প্রস্রাব করবেন না। মূত্রথলির ওই ইনফেকশন নিয়ে ভীষণ বেশি আসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা পরে বলবো যে জলবাহিত রোগ অর্থাৎ পেটের রোগ, আমাশা, আন্ত্রিক, এগুলো কিন্তু বর্ষাকালে সাংঘাতিকভাবে বেড়ে যায়। আর সেই সঙ্গে আর একটা জিনিস বিশেষভাবে জরুরি, যারা গ্রামাঞ্চলের দিকে থাকেন, শহরেও তো আজকাল বাগান টাগান অনেক কিছু আছে, রাখেন, তবু বলবো যারা গ্রামাঞ্চলের দিকে থাকেন, সাপ থেকে সাবধান। সাপ, বিছা, সাপ, বিছা, বিছা জাতীয় অনেক কিছুই আছে, সাপ থেকে কিন্তু সাবধান। এই সময় কিন্তু সাপের কামড়ের সংখ্যাটাও কিন্তু ভীষণ বেড়ে যায়, হাসপাতালে প্রচুর আসে, কাজে সেটা নিয়েও একটু সচেতনতা রাখার দরকার, তার জন্যই উল্লেখ করলাম। বর্ষাকালের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কথা বললাম, তার সাথে সাথে প্রচুর জরুরি তথ্য আমাদের সবার জন্য দিলেন। আমাদের সাথে ছিলেন ডাক্তারবাবু অভিজিৎ চৌধুরী। তার সাথে আজ কথা বলে সত্যি আমি এবং আপনি, আমরা সকলেই উপকৃত হলাম, কারণ আমাদের অনেক বিষয় জানা ছিল না, কিংবা অল্প বিস্তর জানা ছিল, যা বিস্তারিত আলোচনা করলাম আমরা আমাদের আজকের অনুষ্ঠানে হেল্পলাইনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু, আজ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে আলোচনা করার জন্য। বিভিন্ন ধরনের সমস্যা যা আমার আপনার দৈনন্দিন জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক, যার সমাধান আমরা খুঁজে বেড়াই, কিছুটা পাই কিছুটা পাই না, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় আমাদের এই অনুষ্ঠান হেল্পলাইনে। চোখ রাখুন সিটিভিএনে, দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।